মা মারা যাওয়ার পর থেকে উনি আমাকে আর প্রেশার দেন না। আমি আমার নিজের মতো থাকি বাচ্চাদের নিয়ে, এবং আমি এই লাইফটা মেনে নিয়েছি। কয়েক মাস কেটে যাওয়ার পর আমি ওনার সাথে বসি এবং আমার সমস্ত অভিযোগ চাওয়া পাওয়া ওনাকে বলি। আমি শুধু এটাই বলি, বিয়ে যখন আপনার সাথে আমার হয়েছে, আপনি আমার স্বামী। আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমার জীবনে ভাবার কোনো চেষ্টা বা ইচ্ছেই নেই, কিংবা আমি আপনার থেকে ডিভোর্স নিয়ে দ্বিতীয় বিবাহ করাও পসিবল না। তাহলে বাকি জীবন যখন একসাথে যাবে, তাহলে আমাদের উচিত মিলেমিশে সুন্দর করে সংসার করা। আপনি পড়াতে চান নাই, আমি তাই আর ভর্তিও হইনি। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছি। আপনি যেভাবে চাইছেন সেভাবে সংসারটা সামলাচ্ছি। আমার সাথে একটু মিলেমিশে থাকুন, আমার চাওয়াটাকে প্রাধান্য দিন, আমাকে ভালোবাসুন। তখন সে বলল, কি বলতে চাইছো? তোমাকে ভালোবাসি না? আরে তোমার যা লাগে সব টাইম টু টাইম এনে দিচ্ছি। খাওয়া, জামা কাপড়, টাকা পয়সা, কোনো কিছুর অভাব তো রাখছি না। আমি তোমাকে ধরতে গেলে তুমি দূরে সরে যাও, আমার হাত সরিয়ে দাও। আর তুমি এত কথা বলো কেন? তোমার মাথায় খিলু নাই? কোথায় কি বলতে হবে বিন্দু মাত্র জানো না। তোমাকে কিভাবে ভালোবাসবো তা জানা নাই। তুমি কখনো নিশির মতো হতে পারবে না। আমি চুপ হয়ে যাই। পারিবারিকভাবেও কয়েকবার বসি, কিন্তু ঘুরে ফিরে সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমি সুখে আছি তাই আমাকে ভূতে গুতায়। আমি ভাত কাপড় এর অভাবে নাই, কোনো কিছুর অভাবে নাই, তাই আমি এত জ্বালাই। কষ্টে থাকলে নাকি বুঝতাম কয় দিনে কয় মাস যায়। এরপর থেকে আর কোনো দিন অভিযোগ করি নাই, চুপচাপ সব মেনে নিয়েছি। এবং উনি কাছে আসলেও আর দূরে সরিয়ে দেই নাই। উনি মাসে কয়েকবার কিংবা সপ্তাহে একবার কাছে আসতেন, আমি না করিনি এরপর থেকে। এভাবে কয়েক বছর কেটে যায়। আমার বাবুনিও বড় হয়। মেহেদির রুম আলাদা করে দেই। মেহেদি একা ঘুমায় আর বাবুনি আমাদের সাথে থাকে। আমি ওনার অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতাম না। সময় যত যাচ্ছে আমি তত বেশি সুন্দরী এবং দেখতে অনেক মিষ্টি হয়ে যাচ্ছি। আমার চেহারার উজ্জ্বলতা এবং শারীরিক পরিবর্তন দিনকে দিন বেড়ে যাচ্ছিল। এটা সবাই বলতো, কেউ বিশ্বাস করতো না আমি বিবাহিত। আমি নিজে ওনার সঙ্গ পেতে চাইতাম। ইদানিং নিজে থেকে ওনার কাছে যাই, কিন্তু উনি কখনো এটার মূল্যায়ন করেনি। বলতো আমার শারীরিক সমস্যা হচ্ছে। মানুষের এত দৈহিক চাহিদা থাকা ভালো না। আমি যখন ওনার সঙ্গ চাইতাম উনি এড়িয়ে যেতেন এবং ওনার ইচ্ছে মতোই হতো। একসময় আমি ওনাকে বলি, আমি যদি বাহিরে পরকীয়া করি তাহলে এর জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। তিনি আমাকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলেন, বাহিরে কেন পরকীয়া করবি? আমাকে দিয়ে তোর হচ্ছে না? তিনি আমাকে মেহেদির স্কেল দিয়ে অযথা আঘাত করলেন। বললেন, ছেলেরা 80 বছর হলেও তোর থেকে ইয়াং মেয়ে পায় আর বাচ্চা জন্ম দিতে পারে। যেমন আছিস সেভাবে থাকবি। বেশি সুখে আছিস, এজন্য এত সমস্যা। আমি বলি, হ্যাঁ অনেক সুখে আছি। আর কিছুই বলি না। উনি রাতে আমাদের সাথে আর ঘুমায়নি, মেহেদির সাথে গিয়ে ঘুমায়। আমিও ডাকি নাই। এরপর থেকে আমাদের বিছানা একদম আলাদা হয়ে যায়। আমি বাবুনিকে নিয়ে আমার রুমে থাকতাম। উনি সপ্তাহ কিংবা মাসে আমার রুমে মাঝরাতে আসতেন। ওনার চাহিদা হয়ে গেলে আবার চলে যেতেন। আমি ওনাকে বলি, যায়েন না, আপনার বুকে ঘুমাতে চাই। উনি বলে, এত ঘুমানো লাগবে না। কয়েকবার চেষ্টা করেছি একসাথে ঘুমানোর, কিন্তু এরপর আর কখনো আমি ডাকি নাই আর উনিও আসেন নাই। তবে ওনার চাহিদা হলে মাঝরাতে আসলে আমি কখনো না বলতাম না। বিয়ের 4 বছর পর হঠাৎ উনি খুব অসুস্থ হয়ে যায়। ওনার হাতে পায়ে পানি চলে আসে, মাথা ঘোরায়, বমি করে। দীর্ঘদিন যাবৎ কলেজে যেতে পারে না। সবসময় কোমরের পিছনে ওনার ব্যথা করে এবং মূত্র ত্যাগ করার সময় উনি কান্না করে দেন। ডাক্তার ওষুধ প্রথম থেকে চলতে থাকে। ওনার কিডনি একটি পুরো ড্যামেজ এবং আরেকটি 15% কোনো রকম ভালো আছে। আগেও কোমরে ব্যথা করতো। উনি মনে করতেন সারাদিন বসে থাকতে হয়, এজন্য নর্মাল ফার্মেসি থেকে ব্যথার ওষুধ এনে খেতেন। ওনাকে ইমার্জেন্সি মেডিকেলে ভর্তি করানো হয়। আমার ভাই ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলে। আমি হাসপাতাল আর বাচ্চাদের টেক কেয়ার পুরো সব আমার কাঁধে চাপে। আমি বাচ্চাগুলো ভাবির কাছে দিয়ে আমি হাসপাতালে থাকতাম। ওনার পাশে বসে থাকতাম, ওনার মাথায় হাত বুলিয়ে দিতাম। সব সময় বলতাম, আপনার পাশে আছি আমি, আপনাকে ছেড়ে যাব না। ডাক্তাররা কিডনির প্রতিস্থাপনের জন্য বললেন ইমার্জেন্সি। আমার ভাই আর তার কলিগরা অনেক খোঁজ করতে লাগলেন। কিডনি কেউ সেল করতে রাজি হয় না, আর যারা সেল করবে বলে তাদের সাথে কোনো কিছু মিলে না। তখন মনে হয়েছিল এত এত গরিব অসহায় মানুষ আছে যাদের টাকার প্রয়োজন আছে অনেক। সারাদিন হাত পেতে থাকে টাকার জন্য। আমরা 10 লাখ টাকা দিব বলেছি, তারপরেও তারা রাজি হয় না। অনেক খোঁজাখুঁজির পর ভাগ্যক্রমে একজনকে পেয়ে যাই এবং তার সাথে সব ম্যাচ করে। ইমার্জেন্সি পাসপোর্ট বানিয়ে তাকে পাশের দেশ ইন্ডিয়াতে নিয়ে যাই। ইন্ডিয়ায় যাওয়ার আগে তার পরিবারের হাতে ক্যাশ 2 লাখ টাকা দিই আমরা, এবং বাকি 8 লাখ অপারেশনের আগের দিন দিব বলি। ভারতে যাওয়ার পর হোটেলে উঠি। অপারেশনের জন্য প্রস্তুতি শেষ। 2 দিন পর অপারেশন হবে। যে লোকটাকে নিয়ে আমরা ভারতে যাই অপারেশনের আগের দিন, শুধুমাত্র উনি ওনার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। ওনার সাথে কোনো টাকা পয়সা কিছুই ছিল না যে গাড়ি ভাড়া দিয়ে আবার বাংলাদেশ যাবে। অনেক খোঁজ করেছি কোনো বিপদে পড়লো কিনা, কিন্তু ওনাকে খুঁজে পেলাম না। এদিকে কাউসার হামিদের জীবন মৃত্যুর খুবই কাছে। ডাক্তাররা বলে দেয় 7 দিনের মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে না পারলে ওনাকে বাঁচানো পসিবল না। উনি পুরো লাইফ সাপোর্টে। আমার ভাই ইন্ডিয়ার অনেক দালাল ধরে একটি কিডনি নেওয়ার জন্য। ভারতে অনেক অনেক দালাল চক্র আছে যারা মানুষের অঙ্গ এবং চোখ, কিডনি এসবের বিজনেস
বিজনেস করে। 3 দিন পার হয়ে যায়, কোনো কিডনি সেলার খুঁজে পাইনি। কিডনি সেলার পেলেও ম্যাচ হচ্ছে না। যার তার থেকে তো আর কিডনি নেওয়া যায় না যদি ম্যাচ না হয় সবকিছু। আর ওনার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। একটা কিডনি নিয়েও অনেক বাধা নিষেধ এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে অনেক সুস্থভাবে বাঁচা যায়। এতদিনে এটা বুঝেছি মেডিকেলে থাকতে থাকতে। শেষ মুহূর্তে আমি বলি আমি কিডনি দেবো যদি আমার সাথে সব মিলে যায়। আমি মেডিকেলের সব টেস্ট করাই এবং আল্লাহর অশেষ রহমতে সব মিলে যায় ওনার সাথে আমার ভাই সেদিনও নির্বাক ছিলেন, একটা টু শব্দ করেনি, শুধু জড়িয়ে ধরে কান্না করে বলেছেন, একটা ভাইয়ের জন্য, 2টা সন্তানের পিতার জন্য আমি আমার বোনটার জীবন নষ্ট করে দিলাম। কাউসার হামিদ কখনো আমার ভাইকে বউয়ের ভাইয়ের চোখে দেখেনি এবং আমার পরিবারও তাকে নিজের পরিবার মনে করে। কাউসার হামিদ আমার পরিবারের জন্য ভীষণ ভালো ছিল। অপারেশনের আগের মুহূর্তে আমার শুধু কান্না আসতো আর নামাজ পড়তাম, কিন্তু ওনার চেহারার কষ্ট দেখলে নিজের সব কষ্ট ভুলে যেতাম। অপারেশনের আগে উনি আমাকে বলেন, আমার কিছু হলে তুমি আমার 2 সন্তানকে আগলে রাখবে। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে উনি ওনার 2 সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। যদি অপারেশনের সময় ওনার কিছু হয়ে যায়, মৃত্যু ভয় সবারই থাকে। কাউসার হামিদ এটা জানে ওনার সাথে আমার মনের মিল না হলেও আমি সন্তানদের ভীষণ ভালোবাসি এবং ওদের আজীবন আগলে রাখবো। অপারেশনের একদিন আগে থেকে আমার একদম ভারী খাওয়া নিষেধ, শুধু লিকুইড জাতীয় খাবার খেতে দেয়। আমাকে ভর্তি করিয়ে নেয় এবং পুরো অবজারভেশনে রাখে একদিন আগে থেকে। আল্লাহর অশেষ রহমতে কিডনি প্রতিস্থাপন ভালোভাবে হয়। আমার 5 ঘন্টা পর হুঁশ আসে অপারেশনের, আর ওনার একদিন পর আমাকে 11 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় এবং আমাকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে বলে। অপারেশনের পর হাসপাতালে থাকাকালীন কাউসার হামিদের চোখে মুখে আমার জন্য ভালোবাসা খুব করে চোখে পড়ে আমার। ভারতে 3 মাস থাকার পর আমরা বাংলাদেশ আসি এবং 3 মাস পর আবার যেতে বলে। দেশে আসার পর আমার সংসারটা প্রাণ ফিরে পায়। আমরা ধীরে ধীরে আবার সুস্থ জীবনে ফিরে গেলাম। উনিও কলেজ যাওয়া শুরু করলেন। কলেজ গেলে আমাকে 1 ঘন্টা পর পর ফোন দিয়ে বলতেন, নেহা তুমি কি করছো, নেহা আসার সময় কি আনবো, নেহা এটা করো ওটা করো। আমার ভীষণ ভালো লাগতো। একদিন উনি আমাকে বললেন, নেহা রেডি হয়ে নাও, একটু বাহিরে যাব। কোথায় নিয়ে যাবেন আপনি? চলো, গেলে দেখতে পাবে। অতঃপর ব্যাংকে গিয়ে আমাকে ওনার অ্যাকাউন্টে নমিনি করে দেয় এবং এর কয়েকদিন পর ওনার বাড়িটা আমার নামে হেবা করে লিখে দেয়। আমি বলি, বাড়ি লিখে কেন দিতেছেন, আমার কিছু তো দরকার নাই। উনি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে গেলেন। নিয়মিত চেক আপে ছিলেন, তারপরেও হঠাৎ করে আবার পেইন শুরু হয় ওনার। পরে মেডিকেলে নিয়ে যাই এবং সেখানে টেস্টে আসে কিডনির অবস্থা ভালো না। আমার ভাই কোনো কিছু না ভেবে ইন্ডিয়ায় নিয়ে যায়। যে ডাক্তারের আন্ডারে ওনার অপারেশন হয় ওনার কাছে নিয়ে যায়। উনি আবার ইমার্জেন্সি ভর্তি করিয়ে দেয় এবং ডায়ালাইসিস আবার শুরু করেন। কাউসার হামিদ একদম ভেঙে পড়েন। আমি সবসময় ওনাকে সাহস দিই, বলি আপনি ভেঙে পড়বেন না, দরকার হলে আমার বাকি একটা কিডনিও আপনাকে দিয়ে দিব। উনি বলেন, হ্যাঁ এমন বলো না। মেডিকেলে থাকা অবস্থায় প্রায় রাতেই উনি ঘুম থেকে ধরফর করে উঠে যেতেন আর বলতেন, নেহা আমাকে নিশি নিতে এসেছে, আমি এমন স্বপ্ন দেখলাম। আমি বলি, এমন কিছু হবে না। আমি ভাবিকে ফোন করে বলি এবং কিছু দান সৎকার করে দিতে বলি। মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে উনি শুধু আপুকে, ওনার মা বাবাকে স্বপ্ন দেখতেন আর বলতেন, নেহা আমি মনে হয় আর বাঁচবো না, আমার কিছু হলে বাচ্চাদের দেখবে তুমি। আমি সব সময় বলতাম, কিচ্ছু হবে না আপনার। হঠাৎ কি হলো, ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্ট দেওয়ার আধা ঘন্টা পর উনি ব্রেইন ডেড করেন। 2013 সালের 8 জুন আমি বিধবা হয়ে যাই। আমার 5.5 বছরের সংসার ছিল। ওনাকে ধরে বারবার বলতেছিলাম, উঠে যান না, আপনাকে ভালোবাসি আমি। আমার ভাই মেডিকেলের ঝামেলা নিয়ে বিজি। বিদেশ থেকে দেশে লাশ আনা অনেক ঝামেলা। আমি নিথর হয়ে হাসপাতালের করিডোরে বসে আছি। আমার ভাই লাশ আনার জন্য দালাল ধরে। 4 দিন পর দালালের মাধ্যমে 1,10,000 টাকা ঘুষ দিয়ে বিমানে করে লাশ সহ নিয়ে দেশে ফিরি। মেহেদি আর বাবুনিকে জড়িয়ে ধরে বলি, তোমাদের বাবাকে ফিরিয়ে আনতে পারি নাই আমি। দেশে আনার পর ওনাকে দাফন দেওয়া হয় ওনাদের পারিবারিক কবরস্থানে। আমি যে কি পরিমাণে ভালোবাসি সেটা আমি যেন ওনার মৃত্যুর পর হাড়ে হাড়ে বুঝতে পারছি।